নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক নিমাই ভট্টাচার্য রচিত গল্প পাতার হাট। আশা করছি আপনারা আমার সঙ্গে এই গল্পটি উপভোগ করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজ গল্পের যাত্রা। এমন অপ্রত্যাশিতভাবে ওর সাথে দেখা হবে তা ভাবতে পারিনি। নাম শুনতেই চমকে উঠলাম। আমি কোনো কালেই রাজনীতি করিনি, বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িতও ছিলাম না। তবে ৪২-এর আন্দোলনের সময় দাদা ও দাদার বন্ধুদের প্রয়োজনে ও নির্দেশে রেশন ব্যাগের মধ্যে লুকিয়ে রিভলভার পৌঁছে দিয়েছি এখানে ওখানে। আর কংগ্রেস অফিসের কোনায় মণিমালা কেন্দ্র চালাবার সময় কিছু সর্বত্যাগী কর্মীর সান্নিধ্যে এসে শুনেছি নানা কাহিনী, পড়েছি কিছু বই, জেনেছি বিপ্লবীদের ইতিহাস। তাই তো চমকে উঠেই প্রশ্ন করলাম, আপনি কি সেই অনাদি ঘোষ যিনি ডুরান্ট সাহেবকে? ডেরাডুন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে কথা হচ্ছিল, কিন্তু বেশিক্ষণ কথা বলার সুযোগ হলো না। কন্ডাক্টর এসে হুইসেল বাজাতেই উনি হরিদ্বারের বাসে উঠলেন। তবে ঠিকানা বিনিময় হলো বাস ছাড়বার আগেই। দু একটা চিঠির আদান প্রদানও হলো, কিন্তু তারপর দুপক্ষই নীরব। বছর 10 পার হয়ে গেছে। স্থান পাটনা। জয়প্রকাশ সর্বদয় বর্জন করে কদমকুয়ার বাড়িতে ফিরে এলেও আবার সংবাদপত্রের শিরোনামে চম্পারণ সত্যাগ্রহ আর বহুকাল আগের বিধ্বংসী ভূমিকম্পের পর বিহার আবার সর্বভারতীয় সংবাদে। সম্পাদকের নির্দেশে বিহার সফরের আগে তাই গিয়েছি কদমকুয়া। জয়প্রকাশের সঙ্গে দেখা করে সিঁড়ি দিয়ে নিচে নামবার সময় ওর সঙ্গে মুখোমুখি আবার দেখা। আপনি? আমি বিস্মিত হয়ে প্রশ্ন করি। উনি হেসে বললেন, আমি তো মাঝে মাঝেই আসি, তুমি কবে এলে? কাল এসেছি। কদিন থাকবে? এখানে 2-3 দিন আছি, তারপর কয়েকটা জেলা ঘুরবো। এখানে কোথায় উঠেছ? হোটেল পাতিপুত্র। ঠিক আছে, যোগাযোগ করব। আর কথা হলো না। অনাদিবাবু ওপরে উঠে গেলেন, আমি বেরিয়ে এলাম। বিহার সরকারের 2-4 জন মন্ত্রী ও পদস্থ অফিসারের সঙ্গে কথাবার্তা বলে মধ্যাহ্ন ভোজনের জন্য যখন হোটেলে ফিরলাম তখন 2টো বেজে গেছে। রিসেপশন কাউন্টারে ঘরের চাবি নিতে গিয়েই একটা চিরকুট পেলাম। তোমার সঙ্গে গল্প করবার জন্য সন্ধ্যার পর আসবো। তুমি 7টা, 7:30টার মধ্যে ফিরে এলে ভালো হয়। অনাদিদা। রিসেপশনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2-3 বার পড়লাম। লিফটের মধ্যে ঘরে বসে লাঞ্চ খেতে খেতে মনে পড়ল এই পাটনা শহরেই এইরকম একটা ছোট্ট চিরকুটের জন্যই অনাদিতা ধরা পড়েছিলেন। আসি অনাদিদার ঘটনায়। গ্রামের অন্যান্য সবার মতো অনাদিও লেখাপড়া শুরু করল ন্যায়রত্নের পাঠশালায়। পাঠশালার গুরুমশাই ন্যায়রত্ন না, ওর বাবা ছিলেন ন্যায়রত্ন। গুরুমশাইয়ের বিদ্যার দৌড় ব্যাকরণের মধ্যে। তা হোক, গ্রামের সবাই বলতো ন্যায়রত্নের পাঠশালা। ন্যায়রত্নের পাঠশালা শেষ করে কেউ চলে যেত সদর শহরে, কেউ বা আত্মীয় স্বজনের আশ্রয়ে অন্য কোথাও। বরিশালে গ্রামের ছেলে অনাদি পিসিমার সঙ্গে চলে এলো যশোরে। ভর্তি হলো সম্মিলিনী স্কুলে। বছর ঘুরতে না ঘুরতেই অনাদির নাম ছড়িয়ে পড়ল স্কুলের সব শিক্ষক ও ছাত্রদের মধ্যে। কারণ ছিল, অনাদি শুধু ভালো ছাত্র না, ভালো আবৃত্তিও করত। সর্বোপরি কারণ ছিল ওর মুখের হাসি আর মধুর স্বভাব। ক্লাস 8-9 যখন পড়ে তখন অনাদির জনপ্রিয়তা তুঙ্গে। অঙ্কে তত ভালো না হলেও আর সব বিষয়ে অনাদির সঙ্গে কেউ পেরে উঠত না। বাংলা লিখত চমৎকার। স্কুল ম্যাগাজিনে যে ছাত্রের লেখা প্রতিবাদ ছাপা হতো তার নাম অনাদি ঘোষ। ওই অল্প বয়সেই ওর বক্তৃতা শুনে মুগ্ধ হতেন সবাই।
চারিত্রিক মাধুর্যের জন্য সব ছাত্র ভিড় করত আশেপাশে। স্কুলের জনপ্রিয়তার ঢেউ পৌঁছে যায় শহরের পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে। শহরের বহুজনের সঙ্গেই তখন অনাদির পরিচয়, ঘনিষ্ঠতা। গরমের ছুটির দিন 10 আগে হঠাৎ একদিন স্কুল থেকে ফেরার পথে লোন অফিসের সামনে অজয়দার সঙ্গে দেখা হয়ে গেল অনাদির। অজয়দা জিজ্ঞাসা করলেন, কি রে অনাদি, কেমন আছিস? অনাদি হেসে জবাব দেয়, ভালো। আপনি কেমন আছেন? অজয়দা হেসে বললেন, শারীরিক ভালোই আছি রে, কিন্তু মানসিক অবস্থা ভালো না। উৎকণ্ঠিত অনাদি জানতে চায়, কেন? বাড়িতে কি কেউ অসুস্থ? অজয়দা আবার হাসেন, বলেন, এদেশে যার বুদ্ধি বিবেচনা আছে সে কি সুখে থাকতে পারে রে? কথাটা কেমন বেসুরো লেগেছিল অনাদির। একটু অবাক হয়ে ওর দিকে তাকায়। অজয়দা আর হাসেননি। হঠাৎ ওর উজ্জ্বল সুন্দর মুখখানা কেমন ম্লান হয়ে গিয়েছিল। দুশ্চিন্তার রেখাগুলো স্পষ্ট হয়ে উঠেছিল কপালে। বলেছিলেন, কাল রাত্রিরে পুলিশ নিত্যদাকে কোতোয়ালিতে নিয়ে গেলে ডুরান সাহেব গুনে গুনে ওকে 100 বার লাথি মেরেছে। শুনেই অনাদির মনটা খারাপ হয়ে যায়। বলে, তাই নাকি? কিন্তু কারোর কাছে তো শুনলাম না। অজয়দা বললেন, শুনতে চাইলেই শুনতে পাবি। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই স্কুলের ফার্স্ট বেল শোনা যায়। অজয়দা বললেন, স্কুলে যা, একদিন পারলে আসিস। স্কুলে বসেও অনাদি সারাদিন ওই কথাই ভেবেছিল। ইস, নিত্যদার মতো সর্বজন শ্রদ্ধেয় মানুষকে ডুরান সাহেব 100 বার লাথি মেরেছেন। অবশ্য গত বছরই ডুরান সাহেব স্কুলের পুরস্কার বিতরণী সভায় এসেছিলেন। অনাদি ওকে ওই একবারই দেখেছে। দেখলেই বোঝা যায় লোকটা কত দাম্ভিক আর বদমেজাজি। অনাদি ওর ইংরেজি বক্তৃতা ঠিক বুঝতে পারেনি, কিন্তু হেডমাস্টার মশাইয়ের তর্জমা শুনেই বুঝেছে লোকটা ভারতবর্ষের মানুষকে কত ঘৃণা করে, কত তুচ্ছ জ্ঞান করে। সেদিন বিকেলেই অনাদি অজয়দার ক্লাবে গিয়ে হাজির হয়। পরদিনই 2 আনা দিয়ে জগজ্জননী ক্লাবের সদস্য। গরমের ছুটিতে পড়াশোনার অছিলায় বরিশাল যাওয়া বাতিল করে ব্যায়ামের চর্চার আড়ালে অনাদি আরও কি কত চর্চা করে, কত কি পড়ে, শোনে, জানতে পারে কত অজানা কাহিনী। বছরখানেক পরে অগ্নিমন্ত্রে দীক্ষা, নবজন্ম হল অনাদি। তারপরের বছরখানেক অবশ্য অন্ধকার। অনাদি স্কুলে যায়, পড়াশোনা করে, কিন্তু আর কি করে সে খবর বাইরের দুনিয়ায় কেউ জানতে পারে না। 2nd ডিভিশনে ম্যাট্রিক পাশ করল অনাদি। নিত্যদার নির্দেশে অনাদি যশোর ছেড়ে চলে গেল বরিশাল। ভর্তি হল ব্রজমোহন কলেজে। পুজো ছুটির ঠিক 2 দিন আগে হঠাৎ এক দূত মারফত স্বয়ং ত্রৈলোক মহারাজ খবর পাঠালেন, ছুটি হবার সঙ্গে সঙ্গে যশোরে পিসিমার বাড়িতে চলে যাও, বেড়াতে যাও। ইঙ্গিত বোঝে অনাদি। ছুটি হবার পরদিনই স্টিমারে ওঠে অনাদি। প্রথমে খুলনা, তারপর যশোর। পিসিমা খুশি, পিসেমশাই খুশি, খুশি ভাই বোনেরাও। গল্পগুজব করতে করতে শুতে অনেক রাত হয়ে গেল। মশারি ঠিক করতে এসে জয়া বলল, রাঙাদা, ঘুমিও না। 1টা থেকে 1:15 মধ্যে সুনীল দা আসবে। আমি চলে গেলে দরজায় খিলও দিও না। আমিও ঘুমোবো না। দরকার হলে জানলা দিয়ে হাত বাড়িয়ে আমার মাথায় হাত দিলেই উঠে পড়ব। হ্যাঁ, ঠিক 1:15তেই সুনীল এলো। মশারির মধ্যে বসে অনেকক্ষণ অনেক কথা বলল ফিসফিস করে। তারপর যেমন চুপি চুপি এসেছিল ঠিক তেমনই চুপি চুপি চলে গেল সুনীল। রেখে গেল ছোট্ট একটা বালিশ। বিছানা ছেড়ে উঠল অনাদিও। ঘর থেকে বেরুলো পা টিপে টিপে। বারান্দা পার হয়ে পিছন দিক দিয়ে ঘুরে বোনেদের ঘরের জানলার সামনে এসে একটু দাঁড়ালো। একবার ভালো করে এদিক ওদিক দেখে জানলা দিয়ে হাত বাড়িয়ে জয়ার মাথায় একটা টোকা দিতেই সেও উঠে বসল। অনাদির মতোই পা টিপে টিপে বেরিয়ে এলো বাইরে।
তারপর কোনো কথা না বলে ওই অন্ধকার রাত্রে অনাদির হাত ধরে নিয়ে এলো উত্তর দিকের বাগানে। চাঁপা গাছের নিচে গর্ত করাই ছিল। অনাদির হাত থেকে ছোট্ট বালিশটা নিয়ে ফেলে দিল ওই গর্তে। সঙ্গে সঙ্গে দুজনে মিলে মাটি চাপা দিয়ে কিছু ঘাস পাতা ছড়িয়ে দিল। ওরা দুজনে ফিরে গেল তারপর নিজের নিজের ঘরে। ভোরবেলায় দুজনের ঘুম ভাঙল হইচই শুনে। পুলিশ। অনাদির পিসেমশাই এবারে গৃহকর্তা চন্দ্রবাবু শহরের নাম করা উকিল। দারোগাবাবু তার সঙ্গে তাই কোনো খারাপ ব্যবহার করলেন না। বললেন, আইবির রিপোর্ট এই বাড়িতে সুনীল সরকার লুকিয়ে আছে, তাই আপনাদের একটু কষ্ট দেব। চন্দ্রবাবু বললেন, কাল আমার শালার ছেলে অনাদি এসেছে, তাছাড়া আর কেউ তো। পুণ্য কাজে দারোগাবাবুর সহযাত্রী আইবির কালাচরণ বাবু বললেন, সে তো পাড়া সবাই জানে। যাই হোক, সারা বাড়ি খানা তল্লাশি করে ওরা শুধু সুনীলকেই খুঁজলেন তা কিন্তু না, আরো কিছু যেন একটা খুঁজছিলেন তন্ন তন্ন করে। বাড়ির মেয়ে পুরুষ ঝি চাকর সবাইকে জেরা করলেন, কেউ কিছু তাদের কাছে রাখতে দিয়েছে কিনা। সবাই বললে না, কেউ কিছু রাখতে দিয়ে যায়নি। জয়া তারপর বলল, শুধু মিত্তির কাকার মেয়ে ছায়া এসে এক কৌটো নাড়ু দিয়ে গেছে রাঙাদার জন্য। দারোগাবাবু আর কালাচরণ বাবু প্রায় একসঙ্গে চিৎকার করে উঠলেন, কোথায় সে কৌটা? জয়া না, জয়ার মা না, ঝি এনে দিল সেই কৌটো। হুমড়ি খেয়ে পড়লেন ওরা দুজনেই, কিন্তু দুজনেই হতাশ। জয়া হাসতে হাসতে জিজ্ঞেস করলো, আপনারা কি খুঁজছেন? কালাচরণ বাবু রেগে বললেন, তাতে তোমার কি দরকার? ঘণ্টা তিনেক ধরে খানা তল্লাশি করেও ওরা কিছুই পেলেন না। যাবার সময় দারোগাবাবু বলে গেলেন, দুরান সাহেবের হুকুম মতো এসেছিলাম, কিছু মনে করবেন না। স্বস্তি নিঃশ্বাস ফেললে অনাদি আর জয়া। কিছুক্ষণ পরেই অনাদি সাইকেলে চক্কর দিয়ে আসে সারা লোন অফিস পাড়া। ক্রিং ক্রিং ঘণ্টা বাজিয়ে অজয়দাকে জানিয়ে দেয় সব ঠিক আছে। জল খাবার দিতে এসে জয়া অনাদিকে বলল, রাঙাদা, ওরা এটাও জানতে পেরে গেল যে সুনীলদা এখানে আসবে? অনাদি বলে, হ্যাঁ তাই তো দেখছি, এমনটা তো হওয়া উচিত নয়। জয়া বললে, তোমাদের মধ্যে কেউ কিছু? অনাদি কথাটা শেষ না হতেই বললে, একটা কাজ করে দিবি জয়া? জয়া অমনি রাজি। অনাদি বললে, একটা চিঠি দিচ্ছি, এটা সুভাষের ঠাকুমাকে দিয়ে বলবি কালীবাড়ি আরতির সময় জবাব নিবি। সন্ধ্যার পর কালীবাড়ি আরতির সময় সুভাষের ঠাকুমার পাশে হাত জোর করে বসল জয়া। প্রায় ঘণ্টা খানেক ধরে আরতি চলল। আরতি শেষ, এবার চোখ বুঝে প্রণামের সময়। ব্যাস, ওই সময়ই ছোট্ট একটা কাগজ এসে গেল জয়ার হাতে। সকালবেলা জয়াদের বাড়িতে খানা তল্লাশি হবার খবর পেয়ে নিত্যদা সমস্ত পরিকল্পনাটা অদল বদল করে জানিয়ে দেন অজয়দাকে। নতুন পরিকল্পনার সবকিছু খবর জয়া এনে দেয় অনাদিকে। দুর্গাপূজা শুরু হয়েছে। সারা শহরে তখন আনন্দের বন্যা। ঢাক ঢোল বাজছে চারিদিকে। নতুন জামাকাপড় পরে ছেলে মেয়েরা যাচ্ছে পূজা দেখতে। ছুটির আনন্দ উপভোগ করতে অফিস আদালতের অনেকেই গ্রামের বাড়িতে গেছেন। ছুটি দুরান সাহেবেরও। তবে অফিস না গেলেও বাংলোয় বসে তিনি কাজ করেন। পুলিশের অফিসাররা আসেন নানান খবর নিয়ে, ফিরে যান সাহেবের নির্দেশ নিয়ে। তবে সবাই জানে ছুটির দিনে সাহেব মেম সাহেব ঘুমিয়ে থাকেন অনেক বেলা পর্যন্ত। খুব জরুরি কারণ না হলে সাহেব কখনোই ভোরে ওঠেন না। দিনটা ছিল মহাষ্টমী। তখনও অন্ধকার কাটেনি। উষার আলো দেখা দেবে কিছুক্ষণ পরে, সূর্য উঠবে আরও পরে। দুরান সাহেবের বাংলোর গেটের সামনে কিছু কাগজপত্র নিয়ে দুই দারোগাবাবু হাজির। পাহারা কনস্টেবল হেসে বললে, এত ভোরে? একজন দারোগাবাবু হেসে বললেন, কি করব, বড় কর্তারা যেমন হুকুম দেবেন আমাদের তো তাই করতে হবে। কনস্টেবল বললে, আজ তো ছুটি, সাহেব তো উঠবেন অনেক বেলায়। দারোগাবাবু বললেন, আমরা বসে থাকবো, সাহেব উঠলেই কাগজে সই করিয়ে ছুটব এসপি সাহেবের কাছে।
অতঃপর দারোগা বাবুরা ভেতরে ঢুকলেন। কনস্টেবল গেট বন্ধ করে দিল। বিরাট এলাকার মাঝখানে ম্যাজিস্ট্রেটের সাহেবের দোতলা বাংলো। চারিদিকে লনে ফুটবল খেলা যায়। গাছপালা দিয়ে ঘেরা সমস্ত এলাকা। সামনের লন পেরিয়ে বাংলোর বারান্দায় পৌঁছতেই দারোগা বাবুদের মিনিট 5 লেগে গেল। সেখানে খান কয়েক চেয়ার। দারোগা বাবুরা সেখানেই বসলেন। ভালো করে দেখলেন চারিদিক। না, কেউ নেই। ছুটির দিনে এত ভোরে কোনো অর্ডালি বেয়ারাও আসবে না। চাকর বাকর খানসামারাও তাদের কোয়ার্টারে। দারোগা বাবুর হাতে তবু বেশি সময় নেই। ওরা দুজনেই উঠে দাঁড়ালেন। পাইচারি করার অছিলায় একবার ঘুরে দেখে নিলেন চারিদিকের বারান্দা, সিঁড়িও। একজন সতর্ক পদক্ষেপ ফেলে উপরে উঠলেন। দেখলেন ওপরের বারান্দা। না, কেউ নেই। ইশারা করলেন সহকর্মীকে। তিনিও তত্তর করে উপরে উঠে আসলেন। ডান দিকে এগিয়ে দেখলেন ড্রয়িং রুমের মেঝেই একজন ঘুমাচ্ছে। দরজা বন্ধই ছিল। একজন আলতো করে সামনের দিকে শিকলটা তুলে দিলেন। আর একটু এগিয়ে সাহেবের শোবার ঘর। হ্যাঁ, পশ্চিমের জানলা তখনো খোলাই আছে। মেম সাহেব নেই। কলকাতায় গেছেন গতকালই। সাহেব বিভোর হয়ে ঘুমোচ্ছেন, প্রায় অর্ধ উলঙ্গ হয়ে। ইশারা বিনিময় হয় দুই দারোগার মধ্যে। একজন রইলেন সিঁড়িতে, অন্যজন সাহেবের শোবার ঘরের খোলা পশ্চিমের জানলার পাশে। দুজনের হাতেই রিভলভার। রেডি? সিঁড়ির দারোগাবাবু বাঁ হাত তুলতেই ইশারা হলো। তারপরে দুম দুম দুম। ডুরান সাহেবের একটা বিকট আর্তনাদ। দুই দারোগাবাবু চিৎকার করলেন, কে কে? ছুটে আসে গেটের কনস্টেবল। ঘুম ভেঙে যায় দু একজন আর্ডালি বেয়ারার। দারোগাবাবু রিভলভার হাতে নিয়ে দৌড়াতে দৌড়াতে বললেন, ধরো ধরো ধরো। কনস্টেবল আর আর্ডালি বেয়ারাদের উদ্দেশ্য করে বললেন, তোমরা পিছনের দিকে দেখো, ধরো শালাদের। বিভ্রান্ত কর্মচারীরা এদিকে ওদিকে দৌড়াদৌড়ি শুরু করে। ছুটে যান দারোগা বাবুরাও। ছুটতে ছুটতে কত দূর চলে যান ওরা। ডুরান সাহেবের বাংলোয় পুলিশের কর্তারা পৌঁছবার আগেই অজয়দার অনাদিদা জগৎজননী ক্লাবে ব্যায়াম চর্চা শুরু করে দেন। ওদিক কনস্টেবল আর আর্ডালি বেয়ারদের বক্তব্য শুনেই পুলিশ বাহিনী ছুটে যায় ঝিনেদার রাস্তায়। পরবর্তী 24 ঘন্টায় যশোর আর ঝিনেদার থেকে পুলিশ জনা 50 গ্রেপ্তার করে। অজয়দাকে ধরে 2 দিন পর, কিন্তু সারাদিন জেরা করেই ছেড়ে দিতে বাধ্য হয়। বিজয় দশমীর 2 দিন পরে অনাদিতা যশোর ছাড়লেন, এলেন কলকাতা। পুজোর ছুটি শেষ হবার ঠিক মুখোমুখি ওকে বলা হলো, চলে যাও বরিশালের পাতার হাট। ওখানকার হিন্দু একাডেমির হেডমাস্টার মশাইকে বলা আছে, কোনো চিন্তা নেই। তবে হ্যাঁ, ওখানে তুমি অনাদি ঘোষ থাকবে না, হবে বিমল চৌধুরী। বরিশাল জেলার ঘোলা মহকুমার মেঘলা নদীর পাড়ে পাতার হাট। সুপারি আর লঙ্কার এত বড় গঞ্জ বোধহয় আর কোথাও নেই। বিমল চৌধুরী পৌঁছতেই হেডমাস্টার মশাই বললেন, হ্যাঁ সব ঠিক আছে, তুমি 8, 9, 10 বাংলা পড়াবে। লাইব্রেরির পাশের ঘরেই তুমি থাকবে, কোনো অসুবিধা হবে না। না, বিমল চৌধুরীর কোনো অসুবিধাই হয়নি, বরং আনন্দেই কেটেছে দিনগুলো। কো এডুকেশনাল স্কুল, হাজার হোক গ্রামের স্কুল, ছাত্রছাত্রীদের বয়স একটু বেশি। নতুন মাস্টার মশাইকে ওরা সবাই ভালোবাসে। প্রায় ছাত্রছাত্রীদের বাড়িতে নিমন্ত্রণ জুটে যায়। যেদিন জোটে না সেদিনও নিজেকে রান্না করতে হয় না। কোনো না কোনো ছাত্রী খুশি হয়েই রান্না করে দেয় ঝোল ভাত। মাস 4 পরেই একদিন হেডমাস্টার মশাই বললেন, পালাও, আজই রাত্রে পালাও। প্রথমে কলকাতা, সেখান থেকে হাজারিবাগ, তারপর পাটনা। এই পাটনায় আসার দিন 3 পরেই অনাদিদা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একটা বাচ্চা ছেলের হাতে একটা চিরকুট দিয়ে পাঠান যতীন ডাক্তারের ডিসপেন্সারিতে। উনি তখন রুগী দেখতে গিয়েছিলেন বলে টেবিলের ওপর চিরকুটটা রেখে চলে আসে ছেলেটি। ওখানেই বসেছিলেন বিহার পুলিশের একজন বাঙালি দারোগাবাবু। ব্যাস, পরের দিন ভোরেই অনাদিদাকে ধরলেন।
সন্ধ্যের পর অনাদিদা হোটেলে এলে বললাম, আপনার চিরকুটটা পেয়ে সব মনে পড়ে গেল অনাদিদা। অনাদিদা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি এত জানলে কেমন করে? ওই পাতারহাট হিন্দু একাডেমির হেডমাস্টার মশাইয়ের ছেলে আমার বন্ধু, ওদের বাড়িতে সবকিছু শুনেছি আপনার নামে। পাতারহাটের কথা শুনেই উনি একটু আনমনা হয়ে গেলেন। একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে একটু ম্লান হাসি হেসে বললেন, পাতারহাটের দিনগুলো সত্যি আনন্দে কেটেছে জানো তো। পাটনায় আমাদের রোজ দেখা হয়, গল্প হয়। ওই 2-3 দিনের মধ্যেই আমরা এত ঘনিষ্ঠ হয়ে উঠলাম যে অনাদিদাও আমার সঙ্গে বিহার ঘুরতে বেরিয়ে পড়লেন। প্রথমে হাজারিবাগ, রাঁচি, জামশেদপুর ঘুরে আবার পাটনা, তারপর সমস্তিপুর আর দ্বারভাঙা, সবশেষে গয়া এসে আবিষ্কার করলাম আমরা বন্ধু হয়ে গেছি। একদিন আমি বললাম, আচ্ছা অনাদিদা, একটা কথা বলবে? তুমি বিখ্যাত বিপ্লবী, তোমার ত্যাগ, তোমার মহত্বের কোনো তুলনা হয় না। দেশ স্বাধীন করবার জন্য কত ত্যাগ স্বীকার করেছ। ও সব কথা ছেড়ে দে, তুই কি জানতে চাস তাই বল। তুমিও তো রক্ত মাংসের মানুষ, তুমি কি কোনোদিনও কাউকে ভালোবাসনি? কোনো মেয়ে তোমার জীবনে আসেনি? বুদ্ধগয়ার মন্দিরের চূড়া ছাড়িয়ে তার দৃষ্টি চলে যায় বহুদূরের নীল আকাশের কোলে। বোধহয় রোমন্থন করছেন ফেলে আসা স্মৃতিকে। ওর পাশে দাঁড়ালাম, ওর পিঠে হাত দিয়ে বললাম, চলুন অনাদিদা, একটু ঘুরে আসি। অনাদিদা ঘুরে দাঁড়িয়ে একটু হাসলেন। চোখে জল নেই, কিন্তু ছলছল করছে। আষাঢ় শ্রাবণের ঘন কালো মেঘ, যে কোনো মুহূর্তে শুরু হতে পারে বর্ষণ। উনি আমার কাঁধে হাত রেখে বললেন, না না, বেরুবো না, আয় তোকে অশ্রুর গল্প বলি। ঘন্টা বাজতেই অনাদিতা ক্লাস 9 থেকে বেরিয়ে আসেন, সঙ্গে সঙ্গে আরো 2-4 জন অনুরাগী ছাত্র। ওদের সঙ্গে কথা বলতে বলতে বারান্দা দিয়ে এগুতে থাকেন, তারপরে থমকে দাঁড়ান। ক্লাস 10-এর দরজায় দাঁড়িয়ে অশ্রু কাঁদছে। অনাদিতা তাড়াতাড়ি এগিয়ে যান, জিজ্ঞেস করেন, কি হলো অশ্রু, কাঁদছো কেন? অশ্রু জবাব দিতে পারে না। জবাব দেয় ওরই এক বান্ধবী, অঙ্ক পারেনি বলে সীতানাথ স্যার ওকে খুব বকেছেন। অনাদিতা হাসে ফেললেন, বললেন, আচ্ছা পাগল মেয়ে, এর জন্য কেউ কাঁদে? তুমি স্কুলের পর আমার কাছে এসো, আমি তোমাকে অঙ্ক বুঝিয়ে দেব। অঙ্ক কোনো কালেই অনাদিতার প্রিয় বিষয় নয়, তবে ছাড়তো তো ভালো, তার উপর আছে নিষ্ঠা। চেষ্টা করলে শুধু অঙ্ক কেন, ক্লাস 9-10 ছাত্রদের ফিজিক্স কেমিস্ট্রিটাও তিনি পড়াতে পারেন। প্রথমে একটু অসুবিধে হলেও শেষ পর্যন্ত অশ্রুকে অঙ্ক বুঝিয়ে দিতে পারলেন অনাদিতা। তারপর বললেন, তুমি রোজ এসো, ছুটির পর আমার কাছে চলে এসো, আমি তোমাকে অঙ্ক বুঝিয়ে দেব। অঙ্কের জন্য তোমাকে আর কোনো দিনও চোখের জল ফেলতে হবে না। অশ্রু মহা খুশি, হাসতে হাসতে বাড়ি চলে যায়। পরের দিন স্কুল ছুটির পর আবার অশ্রু আসে, কিন্তু অনাদিতার ঘরে ঢুকতে বোধহয় লজ্জা পায়। দরজার পাশে দাঁড়িয়ে থাকে, দেখে অনাদিতা সঞ্চয়িতার পাতা উল্টাচ্ছেন। তারপর হঠাৎ আপন মনে আবৃত্তি করতে শুরু করেন, সহস্র দিনের মাঝে আজিকার এই দিনখানি হয়েছে স্বতন্ত্র চিরন্তন, তুচ্ছতার বেড়া হতে মুক্তি তারে কে দিয়েছে আনি, প্রত্যহের ছিঁড়েছে বন্ধন, প্রাণ দেবতার হাতে জয়টিকা পড়েছে সে ভালে, সূর্য তারকার সাথে স্থান সে পেয়েছে সমকালে, সৃষ্টির প্রথম বাণী যে প্রত্যাশা আকাশে জাগালে, তাই এলো করিয়া বহন। শুনে মুগ্ধ হয় অশ্রু। হঠাৎ অনাদিদার চোখে পড়ে, বলেন, আরে তুমি দাঁড়িয়ে কেন, এসো এসো। সারাদিন স্কুল করেও ক্লান্তির অবসাদের ছাপ থাকলেও ঢাকা পড়ে গেছে তার খুশির স্পর্শে। অনাদিতা এক মুহূর্ত সময় নষ্ট করেন না, পড়াতে শুরু করেন সঙ্গে সঙ্গে।
পড়া শেষ হলে বলেন, আমি তো স্কুলের মধ্যেই সারাদিন থাকি, দরকার হলে চলে আসবে। তাছাড়া ইচ্ছে করলে তুমি সব বিষয়ই আমার কাছে পড়তে পারো। অশ্রুর লজ্জায় খুশিতে কথা বলতে পারে না, মুখ নিচু করে চলে যায়। কটা দিন এভাবেই কেটে যায়। হঠাৎ একদিন স্কুল ছুটির পর আনাদিতা ঘরে ঢুকেই থমকে দাঁড়ান। এত পরিপাটি করে ঘর কে গোছালো? মাসখানেক ধরে বিছানায় যে চাদর পাতা ছিল তা নেই। বিছানায় ধবধবে কাঁচা চাদর। ঘরের মেঝে একটাও সিগারেটের টুকরো নেই। নেই ছেঁড়া কাগজপত্র, বইপত্র সুন্দর করে সাজানো। ঘরের কোনার অস্থায়ী রান্নাঘরটিও সুন্দর করে গোছানো। কে গোছালো? লাইব্রেরি বিনোদ? কিন্তু এরপর অশ্রু এলো। সঙ্গে শুধু বই খাতা না, একটা অ্যাস্ট্রে। অ্যাস্ট্রে টেবিলের ওপর রেখে বললে, স্যার, এবার থেকে সিগারেটের ছাইটাই এর মধ্যেই ফেলবেন। অনাদিতা অবাক, প্রশ্ন করেন, তুমি কি আমার ঘরদোর গুছিয়েছ? অশ্রু বলে, কেন স্যার, কিছু ভুল করেছি? অনাদিতা হেসে ওঠেন, বলেন, কিচ্ছু ভুল করনি, কিন্তু কি দরকার ছিল এত পরিশ্রম করবার? অশ্রু একটু অভিমান করে বলে, এতে আবার পরিশ্রম কি? আপনি ভাবভোলা মানুষ, সারাদিন পড়াশুনো নিয়েই থাকেন। আপনার ঘরদোর তো আমাদেরই ঠিকঠাক করে রাখা উচিত। ওর কথায় অনাদি ভীষণ খুশি হয়, কিন্তু বলে, হাতের কাছে কাগজ কলম আর খানকতক বইপত্র থাকলে আমি শ্মশান ঘাটেও মহানন্দে থাকতে পারি। এভাবেই আরো কয়েকটা দিন কেটে যায়। ইতিমধ্যে অশ্রুর বাবা নিজে এসে অনাদিতাকে ধন্যবাদ জানিয়েছেন। বাড়িতে নেমন্তন্ন করে খাইয়েওছেন দুদিন। স্কুলের মাস্টারমশাইরা, গ্রামের অন্যান্যরা মাঝে মাঝে ওকে বাড়িতে নিয়ে খাওয়ান। কিন্তু যেদিন ওকে নিজে রান্না করতে হয়, সেদিনই উনি চোখে শস্যের ফুল দেখেন। অশ্রু তা কোনোভাবে বুঝতে পেরেছে, তাই সে মাঝে মাঝে নিজেই এগিয়ে আসে। অনাদিতার ওজোর আপত্তি অগ্রাহ্য করেই ঝোল ভাত রেঁধে দেয়। দিন এভাবেই এগিয়ে চলে। মেঘনার পাড়ে পাতারহাটের গঞ্জে এসে ভিড় করে কত দূর দেশের পালতোলা নৌকা। সওদা বোঝাই করে চলে যায় মেঘনা পদ্মা পেরিয়ে জানা অজানা শহরে, নগরে, গ্রামে, গঞ্জে। শরৎ ফুরিয়ে যায়। হৈমন্তিকের গন্ধ আকাশে বাতাসে। মাঠের আমন ধানে দোলা দেয়। একদিন অনাদিতা অশ্রুকে বলেন, শোনো অশ্রু, শুধু স্কুলের পড়াশুনো করলেই হবে না, আরো অনেক কিছু পড়তে হবে। কনুইয়ে ভর দিয়ে হাতের ওপর মুখ রেখে অশ্রু মুগ্ধ হয়ে অনাদিতার কথা শুনে। অনাদিতা বলে চলেন, দেশে কত কি ঘটছে তোমরা তো কিছুই জানতে পারো না, সেসব তোমাকে জানতে হবে। অনাদিতা ওকে অনেক বই দেন। অশ্রু পড়ে রোজ, নিয়মিত। অনাদিতা আরেকদিন বললেন, অশ্রু, রবীন্দ্রনাথকে খুব ভালো করে পড়তে হবে। পড়তে পড়তে মুখস্থ করতে হবে ওর কবিতা লেখা। এই মাস দেড়েকের মধ্যে অশ্রু কত বদলে গেল। ওর বাবা মা খুশি, খুশি শিক্ষকেরাও। সেদিন কি কারণে যেন ফার্স্ট পিরিয়ডের পরে স্কুল ছুটি হয়ে গেল। 1 মিনিটে সারা স্কুল বাড়ি ফাঁকা। টিচার্স কমন রুমে অনাদিতা কয়েকজন শিক্ষকদের সঙ্গে কথাবার্তা বলছিলেন। একটু পরে ওরাও চলে গেলেন। অনাদিতা আস্তে আস্তে ওর ঘরে এলেন। ঘরের মধ্যে ঢুকেই উনি অবাক। অশ্রু! আবার সে কাঁদছে। কি হয়েছে তার? অনাদিতা ওর কাছে গিয়ে প্রশ্ন করেন, অশ্রু, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? সে কোনো প্রশ্নের জবাব দিতে পারে না। দু চোখ দিয়ে আরো জল গড়িয়ে পড়তে থাকে। অনাদিতা আরো একটু এগিয়ে যান। ওর মাথায় হাত দিয়ে বলেন, বলো অশ্রু, কি হয়েছে তোমার? কেউ বকেছে? কেউ কিছু বলেছে? অশ্রু তখনও কাঁদে। এবার অনাদিতার অভিমান হয়। বলে, আমাকে বলবে না? আমাকে তুমি বিশ্বাস করো না? অশ্রু কাঁদতে কাঁদতেই বলে, হ্যাঁ স্যার, কিন্তু ওরা যে সব। অনাদিতা আবার ওর মাথায় হাত দিয়ে বলেন, বলো, লজ্জা কি আমার কাছে?
অশ্রু আর বুকের মধ্যে চেপে রাখতে পারে না, কিছুতেই না। অবোধ শিশুর মতো অশ্রু দুহাত দিয়ে জড়িয়ে ধরে অনাদিতাকে। বলে, স্যার, ওরা সবাই আমাকে নিয়ে ঠাট্টা করে। হাউ হাউ করে কেঁদে ওঠে অশ্রু। বলতে থাকে, আমি নাকি আপনাকে ভালোবাসি স্যার। অনাদিদাও দুহাত দিয়ে ওকে জড়িয়ে ধরেন। স্নেহ ভরে ওর মাথার ওপর নিজের মুখখানা রেখে বলেন, তার জন্য কাঁদছো কেন? তুমি কি আমাকে ভালোবাসো না? অশ্রুর বুকের মধ্যে মুখখানা লুকিয়ে রেখে আরো কাঁদতে থাকে। বলে, হ্যাঁ স্যার, ভালোবাসি, খুব ভালোবাসি। অনাদিতা ওর মাথায় হাত বোলাতে বোলাতে বলেন, আমি জানি, তাই তো তোমাকেও আমি ভালোবাসি। সত্যি স্যার? হ্যাঁ অশ্রু, সত্যি তোমাকে ভালোবাসি। শুধু আমাকেই ভালোবাসেন স্যার? হ্যাঁ, শুধু তোমাকেই ভালোবাসি। অশ্রু আনন্দে, খুশিতে, উত্তেজনায় পাগলের মতো অনাদিদাকে জড়িয়ে ধরে। অনাদিদার লোমশ বুকের ওপর মুখ ঘষতে ঘষতে বলে, আপনি খুব ভালো স্যার, আপনার মতো মানুষ হয় না। আপনাকে আমি আরো আরো অনেক ভালোবাসবো। গয়ার রেস্ট হাউসে বিছানার ওপর মুখোমুখি বসে অনাদিতার ভালোবাসার কাহিনী শুনছিলাম। আর মনে মনে আমিও চলে গেছিলাম বহু দূরে, পূর্ব বাংলার বরিশাল জেলার ঘোলা মহকুমার পাতারহাট। কোনো দিনও যাইনি, হয়তো ভবিষ্যতে কোনো দিনও যাব না। কিন্তু চোখের সামনে দেখছিলাম সে উদ্দাম উত্তাল অনন্ত যৌবনা মেঘনাকে। পাতারহাটের গঞ্জ এঁকে বেঁকে আলো ছায়ায় সবুজ শ্যামল ক্যানভাসের ওপর দিয়ে চলে গেছে যে পথ, সেটারই ডাইনে গিয়ে পৌঁছে যায় হিন্দু একাডেমিতে। স্কুল বাড়িটাও স্পষ্ট দেখতে পাচ্ছি। লম্বা বারান্দার মাঝামাঝি হেডমাস্টার মশাইয়ের ঘর, টিচার্স কমন রুম, লাইব্রেরি, তারপরে অনাদিদার ঘর। ভাবতে গিয়েও একটু হাসি। সর্বত্যাগী বিপ্লবী অনাদিদার ঘর, ভাবভোলা অনাদিদার ঘর। কিন্তু ঘরের দিকে তাকিয়ে বুঝতে পারছি, এই ভাবভোলা বাউন্ডলের জীবনেও নিশ্চয়ই কোনো অভয়া বা রাজলক্ষ্মীর আবির্ভাব হয়েছে। হ্যাঁ, যা ভেবেছিলাম ঠিক তাই। এই ভাঙাচোরা অন্ধকার ঘরের এক কোণায় এক টুকরো জ্যোৎস্নার আলো টুপটুপ করে গড়িয়ে পড়ছে, ছড়িয়ে যাচ্ছে সারা ঘরে, অনাদিদার মুখে, বুকে, প্রাণে। পাতারহাটগঞ্জের পাশের যমুনার মতোই টলটল ঢলঢল করছে তার যৌবন। রূপসী বাংলার নকশি কাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাটে তাকে দেখেছি বারবার, বহুবার। দেখেছি আম, জাম, কাঁঠাল, অশ্বত্থ হিজলের বনে, দেখেছি কাশ বনে, ভোরের কুয়াশায়, জোনাকির আলোয়। এরই নাম তবে অশ্রু? খুব জোর করে একটা দীর্ঘশ্বাস ফেলে অনাদিতা বললেন, হ্যাঁ, তখন আমার ফাঁসির হুকুম হয়ে গিয়েছে। আছি আলিপুর জেলে। হঠাৎ একদিন অশ্রু তার স্বামীকে নিয়ে এসে হাজির হলো। ভেবেছিলাম খুব কাঁদবে, কিন্তু না, এক ফোঁটাও চোখের জল ফেলল না। অনাদিতা একটু থামলেন, একবার বুক ভরে নিঃশ্বাস নিয়ে বললেন, অশ্রু কি বলল জানিস? কি অনাদিতা? বলো, না অনাদিতা, তোমার ফাঁসি হতে পারে না। তুমি মরলে যে আমি বিধবা হব। না না, তা হতে পারে না, কিছুতেই না। অনাদিতা থামলেন। আমিও কোনো প্রশ্ন করি না, দুজনেই চুপ করে বসে থাকি। মনের মধ্যে এত কথা, এত স্মৃতি আনাগোনা করে যে কেউই কথা বলতে পারি না। হঠাৎ বেয়ারা এসে ডাকল, সাব খানা তৈয়ার। স্বপ্ন ভঙ্গ হল অনাদিতার, বোধহয় আমারও। ওর মুখে একটু ম্লান হাসির আভা। বললেন, শুনলি আমার অশ্রুর কথা? মুখে কিচ্ছু বললাম না,
শুধু মাথা নেড়ে বললাম, হ্যাঁ। শেষ হলো আজকের গল্প, শ্রী নিমাই ভট্টাচার্য রচিত পাতার হার। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছুদিনের মধ্যেই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্পের পাঠ এবং উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরো বাড়বে। আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হচ্ছে। নমস্কার।